দর্শক স্বাগত সবাইকে এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক। এই সময় আপনাদের সাথে আছি আমি হাসানুল শাওন। দর্শক, বিজয় দিবসের দ্বারপ্রান্তে আমরা 53 বছর আগে বিশ্ব মানচিত্রে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। এই সময়ে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি সহ অর্থনীতির নানান সূচকে বাংলাদেশের অর্জন আসলে ঈর্ষণীয়, কিন্তু এখনও অনিয়ম, দুর্নীতি আর বৈষম্যের মতো অনেক চ্যালেঞ্জের মুখোমুখি দেশের অর্থনীতি। বর্তমান বাস্তবতায় আর্থিক খাত সংস্কারের চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার, তবে উচ্চ মূল্যস্ফীতি এবং ব্যাংক খাতের দুর্বল অবস্থা বেশ চাপে রেখেছে এই সরকারকে। দর্শক, আজ আমরা 53 বছর অর্থনীতির অর্জন এবং আগামী চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করব। এই জন্য আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন দুজন অর্থনীতিবিদ। আছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিডের চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর আব্দুর রাজ্জাক। আরও আছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক অর্থনীতিবিদ ডক্টর জামাল উদ্দিন আহমেদ। স্বাগত আপনাদের। আমাদের দেশে একটা প্রচলন আছে, বছরের প্রথমে একটা বাচ্চাদের জন্য একটা বড় অ্যামাউন্ট লাগে। ঠিক করলাম যে আমরা একটা ডিপিএস খুলি, এবং বিকাশে এটা খোলার কারণ হচ্ছে কি, বেশি হ্যাজেল নাই, বাসায় বসেই সব করা যাচ্ছে। আমি যে টাকাটা তুলছি, সেক্ষেত্রেও দেখা গেছে যে আমার ওরা কোনো চার্জ নেয়নি। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। ডক্টর আব্দুর রাজ্জাক, প্রথমেই আপনার কাছে আসতে যাচ্ছি। এই বিজয়ের 53 বছরে আসলে অর্থনীতির অর্জন মোটা দাগে যদি বলেন। ধন্যবাদ। প্রথমে আপনার অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের অনেক অর্জন আছে, কিন্তু হয়তো সে অর্জন আমরা আরও উচ্চতর মাত্রায় নিয়ে যেতে পারতাম, সেটা হয়তো আমরা পারি নাই। তো অর্জনের যদি আমরা বলি, প্রথমে হচ্ছে দেখুন, আমরা মনে করি যে যেভাবে বাংলাদেশে জন্ম হয়েছিল সেখানে যে বঞ্চনা ছিল, আমাদের যত লোক তখন দারিদ্র্যসীমার নিচে বাস করতো, সেখান থেকে বাংলাদেশ কিন্তু অনেকটাই বের হয়ে এসেছে। আপনি জানেন, একসময় বাংলাদেশকে বলা হতো এটি বোধহয় বটমলেস বাস্কেট, এটার কোনো সম্ভাবনা নাই। তারপরে দেখুন 1977 সালের অনেক গবেষকরা তারা মনে করেছিলেন যে বাংলাদেশ উইল বি এ টেস্ট কেস ফর ডেভেলপমেন্ট। মানে তারা বলেছিলেন যদি বাংলাদেশে উন্নয়ন সম্ভব হয়, পৃথিবীর সব দেশে উন্নয়ন সম্ভব হবে আর কি। যে বাংলাদেশকে তখন টেস্ট কেস বলা হয়েছে। তারপরে দেখেন, আমরা দেখেছি যে আমাদের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি সেটা কিন্তু সচল ছিল। 80-র দশকে 2-3% আমরা শতকরা হারে আমাদের অর্থনীতি বড় হয়েছে। 90 দশক থেকে মোটামুটি 2008-9 পর্যন্ত আমাদের অর্থনীতি কিন্তু 5 ভাগের উপরে প্রবৃদ্ধি ধরে রাখতে পেরেছিল। মোটামুটিভাবে 5 ভাগ করে যদি আমি অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যেক বছর অর্জন করি, এটাও কিন্তু বড় একটা সাফল্য। তারপরে মাঝখানে যেটা হয়েছে, গত 15 বছরে প্রবৃদ্ধি হয়েছে, এটা সত্যি কথা, কিন্তু সেই প্রবৃদ্ধিকে হয়তো আমরা অনেকখানি ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছিল, সেটা একটা আমাদের জন্য সমস্যা। কিন্তু ওভারঅল বাংলাদেশের অর্থনীতির চাকা থেমে থাকে না, এটা গতি ছিল। আমরা দেখেছি, দেখুন আমাদের যে গার্মেন্ট শিল্প সেটা কিন্তু গড়ে উঠেছে, এটা আমাদের বড় একটা সাফল্য। পৃথিবীর মধ্যে তৈরি পোশাকে আমরা দ্বিতীয় বৃহত্তম একটি রপ্তানিকারক দেশ, এটা কিন্তু কম কথা না। আমাদের এখানে একটা ম্যানুফ্যাকচারিং কালচার তৈরি হয়েছে। ম্যানুফ্যাকচারিং কালচার মানে এখানে একসঙ্গে অনেকগুলো লোক একসঙ্গে কাজ করতে পারে, এবং সেই পরিবেশ আমাদের এখানে আছে। অনেক দু একটা ঘটনা ঘটে, কিন্তু ওভারঅল সেই ম্যানুফ্যাকচারিং কালচার কিন্তু আমাদের এখানে আছে। এখানে দেখুন, আমাদের সেই ম্যানুফ্যাকচারিং শিল্পে একটা বড় অংশ কিন্তু নারী শ্রমিক, তারাও কিন্তু কাজ করছে। এগুলো সবই কিন্তু বাংলাদেশের সাফল্য গাথা। আমরা দেখেছি, কিছু অতিরঞ্জিত তথ্যপত্র ছাড়া মোটামুটিভাবে সবাই বলবেন যে আমাদের কিন্তু দরিদ্র মানুষের সংখ্যা কিন্তু অনেক কমেছে, এটা সত্যি কথা। কিন্তু এটার সঙ্গে খানিকটা হয়তো চ্যালেঞ্জও আছে আমাদের। চ্যালেঞ্জগুলোর বিষয়ে পরে আসছি। ডক্টর জামাল উদ্দিন আহমেদ, বেশ কিছু অর্জনের কথা আমরা শুনলাম। আসলে সম্ভাবনা অনুযায়ী আমরা আরও ভালো করার সুযোগ ছিল কিনা? আসলে সুযোগ অবশ্যই ছিল, তবে আমি যদি বলি যে টাইম ম্যাগাজিন 16 ডিসেম্বর বাংলাদেশ সে পাকিস্তানি সোলজাররা সারেন্ডার করলো, এরপরে 17 জানুয়ারি 1972 সালে সেখানে টাইম ম্যাগাজিন একটা রিপোর্ট বাইর করে। সেই রিপোর্টে তারা দেখাইছে যে বাংলাদেশে যে পাকিস্তানি যে অত্যাচার এবং লুণ্ঠন, সম্পদ পাচার, সব কিছু মিলে আপনার ওই যুদ্ধের যে ক্ষয়ক্ষতি, সমস্ত ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করে ফেলছিল। রেলওয়ে, রোড কমিউনিকেশন, রিভার কমিউনিকেশন, সব কিছু কিন্তু আপনার নষ্ট হয়ে গেছে। তারপরে
তাদের যে একটা হিসাব, প্রায় 40 লক্ষ দোকান এবং আপনার ব্যবসা প্রতিষ্ঠান পোড়ায় ফেলেছে। তার মধ্যে দিয়েও কিন্তু ওই থেকে আরম্ভ করার পরে যেটা ভাই বললেন যে তারা বলছে যে হেনরি কিসিঙ্গার বলছিল তাদের পররাষ্ট্রমন্ত্রী তলাবিহীন ঝুড়ি বলেছেন। এটা আমাদের জন্য একটা অনেক দিন পর আমাদের এটা রীতিমতন একটা গালি হিসাবে আমাদের গায়ের মধ্যে লাগা ছিল। তো সেটাকে পার করে আপনার এবং এখানকার যে সম্পদ ফরেন কারেন্সি এগুলো সব নিয়ে গেছে। পাকিস্তানিরা যখন বুঝতে পারে যে এটা অগাস্টের পর থেকে তারা বুঝতে পারছে যে তারা জিততে পারবে না, তখন তারা এখানকার যে লিকুইড অ্যাসেট ব্যাংকের মধ্যে যে টাকাগুলো ছিল, টাকা পয়সা, এগুলো সব নিয়ে গেছে। ফরেন কারেন্সি নিয়ে গেছে। সে ফরেন কারেন্সি তো ওখানেই আসতো, সেন্ট্রাল কেন্দ্রীয় ব্যাংকের মেইন অফিস ছিল ওখানে। সেখানে এক্সপোর্টের টাকাগুলো ওখানে জমা হতো, তারপরে না ইস্ট পাকিস্তানে আসতো। তো এই জিনিসগুলা আপনার মানে তারা নিয়ে গেছে। এবং আমি করাচিতে 1987 সালে একবার গেলাম একটা কোম্পানির কাজে। সেখানে যাই দেখলাম যে এক বাসায় নারকেল গাছ, ওখানে তো নারকেল গাছ হয় না, করাচির মধ্যে খুবই মরুভূমি জাতীয় আবহাওয়া, সেখানে তারা নারকেল গাছ লাগাইছে এখান থেকে নিয়ে, মানে যুদ্ধের সময় নিয়ে গেছে সমস্ত ফার্নিচারগুলো নিয়ে গেছে। তারা বুঝছে যখন যে এখানে থাকতে পারবে না, তখন লাস্টে যাইয়া বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য যে ইয়েগুলো আছে ব্যাংকিং সিস্টেমের টাকাগুলো লাস্টের দিকে আরও বেশি নিয়ে গেছে। তারপরেও বাংলাদেশ টিকে আছে এবং সেই টিকে থাকার মধ্যে দিয়ে এটা একটা বিস্ময়কর ঘটনা যে এত লুটপাটের পরেও কিন্তু বাংলাদেশে মানে টিকে ছিল। টিকে থাকার পরে তারা নিজেদের আরম্ভ করার মধ্যে দিয়ে অনেক স্ট্রাগলের মধ্যে গেছে, অনেক ধরনের সরকার পরিবর্তন, বিভিন্ন রকমের মানে চেঞ্জ হয়েছে। চেঞ্জের মধ্যে দিয়েও আপনার যে কৃষি বাংলাদেশকে বাঁচায় রাখছে। এবং সেই সময়কার অবস্থা তুলনা করলে এখনকার জীবনে আমাদের ছেলে মেয়েদেরকে যদি আমরা বলি যে আমরা এই রাস্তার মধ্যে রিক্সা চলছে মেইন রাস্তায়, এরা বিশ্বাস করে না, কিন্তু চলছে, এই রাস্তা দিয়েই আপনার রিক্সা চলত তখন। সেই বাংলাদেশ এখন আপনার ধরেন ম্যানুফ্যাকচারিং একটা হাব হওয়ার সুযোগে আসছে। এবং সেখানে আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যে দ্বিতীয় পজিশনে আসে ওয়ার্ল্ডের মধ্যে, ইটস এ মিরাকল আমি বলবো। এবং একটা কৃষি ভিত্তিক অর্থনীতিকে শিল্প নির্ভর অর্থনীতিতে আনার জন্য যে ব্যবস্থাগুলো হয়েছে, এটা সমস্ত পর্যায়ক্রমিক যতগুলো সরকার এখানে কাজ করেছে প্রত্যেকের কন্ট্রিবিউশন আছে। আমার প্রশ্নটা ছিল যে মানে আরো ভালো করার সুযোগ ছিল কিনা? ভালো করার সুযোগ ছিল, প্রথম থেকে আমাদের দুর্বলতা ছিল, আমাদের ম্যানেজারিয়াল ওয়ার্কফোর্স ছিল না, ইন্ডাস্ট্রি আমরা চালাইতে পারিনি। তখন এগুলো রাষ্ট্রায়ত্ত করলো এবং রাষ্ট্রায়ত্তকরণের মধ্য দিয়ে আপনার একটা যে হেজিমনি তৈরি হয়, সেই হেজিমনির মধ্যে দিয়ে আপনার কিন্তু আপনার ইন্ডাস্ট্রিয়াল যে পাকিস্তান আমলের যে ইন্ডাস্ট্রিগুলো টেক ওভার অ্যাবান্ডান ইন্ডাস্ট্রিগুলো, সেগুলোর আমরা ভালো মতন চালাতে পারিনি। এবং ওখানকার ওই যে ম্যানেজারিয়াল ওয়ার্কফোর্স তাদের যেগুলো ছিল তারা চলে গেছে, যাওয়ার পরে আমরা সেটা ঠিক করতে আমাদের সময় লাগছে। এবং এখানে রাষ্ট্রায়ত্ত করার মধ্যে দিয়ে আপনার এটার মালিকানা যখন সরকার মালিকানা হলো, তখন কিন্তু আপনার ম্যানেজমেন্টে অনেক দুর্বলতা ছিল। সেটাকে পরবর্তী পর্যায়ে গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার মধ্যে দিয়ে আপনার দেখা গেছে যে যখন এই যে বাজার অর্থনীতির দিকে বাংলাদেশ মুভ করলো, সেটা কিন্তু আপনার আস্তে আস্তে 91-এ এসে এটার ফুল শেপে চলে আসলো। এই পর্যন্ত কিন্তু আমরা একটা দুর্গত অবস্থার মধ্যে ছিলাম। এটাতে আপনার যেটা হয়েছে যে আমাদের শিল্পনীতি 1986 সালের যে শিল্পনীতি করা হয়, সেই শিল্পনীতি আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্যায়ে জার্মানি, সাউথ কোরিয়া, জাপান এই সমস্ত দেশে যে ইন্ডাস্ট্রিয়াল পলিসিটা করা হয়, সেই পলিসির আদলে বাংলাদেশের 86 সালের ইন্ডাস্ট্রিয়াল পলিসিটা হয়। সেই ইন্ডাস্ট্রিয়াল পলিসির আউটকাম এখানে যেই কারণে ওটা কিন্তু এরশাদ সাহেব সময় হয়েছে, পরবর্তীতে সমস্ত সরকারগুলোরই কিন্তু কন্ট্রিবিউশন আছে। এবং শেয়ার মার্কেটের যে উত্থান, শেয়ার মার্কেটকে বাজার অর্থনীতির অন্যতম অর্গানাইজেশন হলো আপনার শেয়ার মার্কেট।
সেই শেয়ার মার্কেটকে কিন্তু ফ্রি করা হলো এটা 76-এর দিকে। 76 থেকে করার পরে আস্তে 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 এটা ডেভেলপ করলো। তবে ব্যক্তি মালিকানাধীন যে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিগুলা আস্তে আস্তে ডেভেলপ করার মধ্য দিয়ে রাষ্ট্রায়ত্ত খাতের থেকে এখন কিন্তু ডমিনেন্ট হলো প্রাইভেট সেক্টর। সেই প্রাইভেট সেক্টরের ডমিনেশনের মধ্যে দিয়ে ব্যাংকগুলো রাষ্ট্রায়ত্তকরণ থেকে ফ্রি করা হলো। পূবালী ব্যাংককে প্রথম করা হলো, তারপরে রূপালী ব্যাংক করা হলো। এরপরে 82 সালে এসে এরশাদ সাহেব প্রাইভেট ব্যাংকের পারমিশন দিলেন। এই প্রাইভেট ব্যাংকের পারমিশনের মধ্য দিয়েও কিন্তু আমাদের লোনের যে ডিস্ট্রিবিউশন, সেই ডিস্ট্রিবিউশনটা একটা ব্যক্তি পর্যায়ে লোকজন, মেইনলি আদমজি জুট মিল, রাষ্ট্রায়ত্ত খাতেরকে ফাইন্যান্স করতো সরকারি ব্যাংকগুলো। এখন প্রাইভেট সেক্টরের ব্যাংকগুলো হওয়ার মধ্য দিয়ে আমাদের এই যে পরিবর্তনটা, অর্থনীতির যে ধারা পরিবর্তন, সেই ধারা পরিবর্তনের ফসল হলো আমাদের যে পার ক্যাপিটা ইনকাম ধরেন $3000, $2800 যাই হোক, এখানে ধরেন $200 হয়তো কম হইতে পারে অথবা $500 কম হইতে পারে, ওভার এস্টিমেট, কিন্তু ইট ইজ ডান। এবং এই অংশের মধ্যে দিয়ে আমরা কিন্তু একটা অর্থনীতির, একটা প্রাইভেট সেক্টরের অর্থনীতির একটা ভিত তৈরি করছি। জি, ডক্টর আব্দুর রাজ্জাক, এই যে 53 বছরের অর্থনীতি এখন যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে, এখনকার বাস্তবতায় আগামী দিনের চ্যালেঞ্জ কি দেখছেন আসলে? হ্যাঁ, আমি বলবো যে আগামী দিনের চ্যালেঞ্জের যে মূল, সেটা হয়েছে আমরা গত 53 বছরে যেটা ভালোভাবে অর্জন করতে পারি নাই। তো সেখানে আমি 3টি কারণকে চিহ্নিত করতে চাই। প্রথমটি হচ্ছে, দেখুন, আমরা গণতন্ত্র ব্যবস্থাকে যেভাবে রোপণ করা উচিত ছিল আমরা সেটা করতে পারি না, আনফর্চুনেটলি। এই 53 বছর আমি বলবো এটা একটা আমাদের চরম জাতি হিসেবে ব্যর্থতা, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে, আমরা প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারি না। প্রত্যেকটি প্রতিষ্ঠান অত্যন্ত দুর্বল এবং এই প্রতিষ্ঠানগুলো তাদের যে কাজ সেটা তারা করতে পারে না। এগুলোর কাঠামোগত সংস্কার দরকার এবং সেখানে ক্যাপাসিটি নেই। এটা হচ্ছে দ্বিতীয় কারণ। আর তৃতীয় যে ব্যাপারটি হচ্ছে যে আমরা দুর্নীতি লাগামকে টেনে ধরতে পারি না। এখন আপনি বলতে পারেন এই 3টে জিনিসই হয়তো ইন্টার রিলেটেড, এটা একটার সঙ্গে আরেকটা সম্পর্ক আছে, কিন্তু এই 3টা জিনিসের সংমিশ্রণে হয়েছে যেটা আমরা আরও যত উপরে উঠতে পারতাম অর্থনীতির উন্নতি হিসাবে, সেটা কিন্তু আমরা করতে পারি না, যেহেতু আমাদের এই 3টা জায়গায় ঘাটতি ছিল। আগামী দিনগুলোতে আমি বলতে পারি দ্ব্যর্থহীনভাবে যদি এই 3টে জায়গায় আমরা কোনো গুণগত মানের পরিবর্তন না আনতে পারি, আমাদের কিন্তু অর্থনীতির চাকা সেরকমভাবে সচল হবে না। দেখুন, আমরা যখন স্বাধীনতা লাভ করি আমাদের একটা মূল উদ্দেশ্য ছিল কি, যে আমরা এমন একটা দেশ তৈরি করব যেখানে কিন্তু শোষণের মাত্রা থাকবে না, শোষণ থাকবে না, এবং সেখানে ইনইকুয়ালিটি, বড় রকমের বৈষম্য তৈরি হতে পারবে না। আজকে দেখুন আমাদের কেমন বাংলাদেশ তৈরি হয়েছে। আমাদের এত সাফল্য থাকা সত্ত্বেও খালি প্রবৃদ্ধি অর্জন করলে তো হবে না, প্রবৃদ্ধিটা কোথায় যাচ্ছে, কারা এখান থেকে সুবিধা পাচ্ছে, সেটা আমাদেরকে বুঝতে হবে। আমাদের বাংলাদেশ এখন এমন অবস্থা দাঁড়িয়েছে যে আমাদের সব সম্পদ, এই সম্পদের 80%-এরও বেশি, 85% শতকরা মাত্র 10% জনগোষ্ঠীর হাতে কুক্ষিগত। তার মানে আমরা কিন্তু সেই সম্পদের বন্টন করতে পারি না। কাজে এখানে যে গ্রোথ হয়েছে, প্রবৃদ্ধি হয়েছে, সেখান থেকে অন্য মানুষের যে সুবিধা পাওয়ার কথা সেটা আমরা সুবিধা তারা পাই না। আমরা যথেষ্ট মাত্রায় হিউম্যান ক্যাপিটাল বলতে আমরা যেটা বুঝাই, আমাদের শিক্ষা খাতে ব্যয়ের মাধ্যমে, আমাদের স্বাস্থ্য খাতের ব্যয়ের মাধ্যমে যেরকম মানব সম্পদের উন্নয়ন হওয়ার কথা ছিল সেটা কিন্তু আমরা করতে পারি না, সেখানে কিন্তু আমরা পিছিয়ে আছি। কাজে ওই দক্ষতা আমাদের কিন্তু হয় নাই। এবং এটার সঙ্গে যেটা হয়েছে যে যেহেতু আমরা এগুলো অ্যাচিভ করতে পারি না, আমাদের যে গ্রোথ পটেনশিয়াল ছিল সেটা কিন্তু আমরা ধরে রাখতে পারি না। দেখুন, অনেক উদাহরণ আমি দিতে পারি। আমরা এমন একটা জায়গায় গিয়েছি যে আমাদের দেশের অভ্যন্তরে দেখুন ব্যবসা বাণিজ্যের কী অবস্থা। হ্যাঁ, গার্মেন্ট ভালো করে, সত্যি কথা, কিন্তু অন্য সব ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনি দেখবেন সবাই আপনাকে বলবে কস্ট অফ ডুইং বিজনেস বাংলাদেশে সবচেয়ে হাই। এবং আপনি অনেক পরিসংখ্যান তো জানেন যে এই দেশে নাকি 1 কিলোমিটার রাস্তা তৈরি করতে যত খরচ হয় পৃথিবীর কোথাও আর তার থেকে বেশি খরচ হয় না। আপনি দেখেন কাস্টমস ক্লিয়ারেন্স প্রসেস নিয়ে আমাদের ঝামেলা আছে, ঘুষ, দুর্নীতি, এগুলো নিয়ে কে না অভিযোগ করছে। তো এরকম একটা দেশ আমরা করলাম যেখানে এই সমস্যাগুলো আমাদের রয়ে গেল, যেটা আমাদেরকে কিন্তু টেনে ধরেছে। এই সমস্যাগুলোর কথা তো দীর্ঘদিন ধরেই বলা হচ্ছে, তো মানে এই জায়গাগুলো আমরা বের হয়ে আসতে পারছি না কেন, কি মনে হয়? হ্যাঁ, এটা আমরা সব জানি। এটা কারণটা হচ্ছে খুব সিম্পল। কারণটা হচ্ছে যে সংস্কারগুলো নিলে এই প্রবলেমটা দূর হতো সেটা আমরা করতে পারি না, কারণ আমাদের রাজনীতির সঙ্গে আমরা একটা কোটারি স্বার্থ, এই দুটাকে আমরা সংমিশ্রণ করে ফেলেছি।
এবং এই কোটারি স্বার্থ এমন একটা ভাবে তৈরি হয়েছে যে যখন আপনি কোনো সংস্কার করতে যান, এই কোটারি স্বার্থ সেই সংস্কারকে টেনে ধরে বা সেটার মধ্যে ফাঁক ফোকর খুঁজে বের করে সুবিধা লাভের চেষ্টা করে, এবং এটা সর্বত্র হয়েছে। যার ফলে আমরা দেখেছি ধরেন আইনের শাসন বলতে যেটা বোঝায়, যে আইনটা যেভাবে চলা উচিত সেগুলো কিন্তু আমরা করতে পারি না। কাজে আমি বলবো রাজনীতির সঙ্গে আমরা কিন্তু একটা দুর্বাত্যনের প্রক্রিয়া দেখেছি, যেটা পুরো ব্যবস্থাটাকে কিন্তু কলুষিত করেছে এবং সর্বক্ষেত্রে এর উপদ্রব ছিল। আপনি সুশাসন থেকে আরম্ভ করে আপনি কীভাবে প্রশাসন চালাবেন, সেখানে আমরা দেখেছি বড় মাত্রায় লেজবৃত্তি হয়েছে, কম্প্রোমাইজ করা হয়েছে, যার ফলে যেটা আমরা অ্যাচিভ করতে চেয়েছি সেখানে কিন্তু আমরা পারি নাই। সুতরাং যেটা হয়েছে যে পলিটিক্যাল যে কমিটমেন্ট একটা থাকে একটা ভালো দেশ তৈরি করতে, সুশাসন তৈরি করতে, সেটা আমাদের এখানে থাকে না। রাজনৈতিক প্রতিযোগিতা এমন একটা জায়গায় নেমেছে, এত নিম্ন জায়গায় নেমেছিল যে যার ফলে সবাই চেষ্টা করেছে আইনের ফাঁক ফোকর গুলিয়ে নিজেদেরকে সুবিধাটা দিতে। এটা বাংলাদেশে কিন্তু একটা খুব একটা খারাপ একটা অবস্থা তৈরি করেছে, যার ফলে আমরা দেখেছি যে যে পরিমাণে বৈষম্য তৈরি হয়েছে, এটা হচ্ছে কোনোভাবেই একটা ভালো সমাজে, মডার্ন সমাজে কিন্তু এটা অ্যাকসেপ্টেবল না। জি, ডক্টর জামালউদ্দিন আহমেদ, এই রাজনৈতিক সদিচ্ছার অভাবে কি শুধু ছিল নাকি মানে আরো গণতান্ত্রিক ধারার কথা বললেন, রাজনৈতিক অস্থিরতা আমরা বিভিন্ন সময় দেখেছি, মানে প্রতিবন্ধকতাগুলো কি বা আসলে এই এই এখনকার সময় আসলে চ্যালেঞ্জ অনেক কিছুর সমন্বয়। সেটা হলো যে আমরা যখন আমাদের দেশে আমরা বললাম যে এটা আমরা পার্লামেন্টারি ডেমোক্রেসি প্র্যাকটিস করব। আচ্ছা, পার্লামেন্টারি ডেমোক্রেসি প্র্যাকটিস করতে হলে রুলস অফ গেমের একটা রুলস আছে, তো সেই গেমের রুলসে পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট যখন রান করে তখন আপনাকে একটা ফেয়ার ইলেকটোরাল প্রসেস থাকতে হয়। সেটা কিন্তু আমাদের দেশে এখনও পর্যন্ত গড়ে ওঠে না এই 53 বছরে। ইলেকশন কমিশনে কমিশনার হিসাবে যাদেরকে দে বিকাম পার্ট অফ দি প্রবলেম টু ক্রিয়েট প্রবলেম উইদিন দি ইলেকশন সিস্টেম। এবং আপনি দেখেন কোনো ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার থেকে আরম্ভ করে কারো কোনো সাজা হয় নাই। এই যে মানে বিভিন্ন সরকারের সময় এখানে যত ইলেকশনগুলো হয়েছে প্রত্যেকটা ইলেকশনে বল প্রয়োগ করা ছিল। এটা ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টি, আমি সব পলিটিক্যাল পার্টিকে বলতেছি। সেখানে তারা চাইছে যে তারা ক্ষমতা থাকবে, ক্ষমতা থাকতে হলে তাদেরকে জিতে আসতে হবে। নাম্বার কাউন্ট করতে চাইয়া সে নিয়মের বাইরে কাজ করছে। লোকজনকে নমিনেশন দেওয়ার সময় যার টাকা পয়সা আছে তাদেরকে নমিনেশন দিচ্ছে, তার থেকে টাকা নিয়ে। এটা প্রত্যেকটা দলে, সব দলে এটা আছে। টাকা নিয়ে সে চোর ডাকাইতে হোক, হোক, যেই হোক, তারে আনিয়ে নমিনেশন দিয়ে দিতেছে। আচ্ছা, এই লোক যখন পার্লামেন্টে যাচ্ছে তখন পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি যখন সে মেম্বার হয় অথবা চেয়ারম্যান হয়, তখন সে ওখানে বসে কিন্তু সে তার ডিপার্টমেন্ট যেই ডিপার্টমেন্টে সেই যে সংসদীয় কমিটি কমিউনিকেশন মিনিস্ট্রির কমিটিতে উনি যদি মেম্বার হিসেবে থাকে, তখন ওই ডিপার্টমেন্টে যত কাজকর্ম সবগুলা সে কিন্তু ওই এমপিরা নিয়ে নেয়। ওই এমপি ওখানে যে মেম্বার আছে, যে পজিশন এবং অপোজিশন দুইজনেই ভাগ পায়। এটা একটা রিয়ালিটি। এবং এই রিয়ালিটিতে যা ফেস করতে যায় দেখা গেছে যে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি চলে না। স্ট্যান্ডিং কমিটি যখন চলে না তখন সরকার চলবে কীভাবে? স্ট্যান্ডিং কমিটিগুলাই তো রেকমেন্ডেশন দিয়ে, যেমন ফাইন্যান্স সংক্রান্ত যে স্ট্যান্ডিং কমিটি, সেই স্ট্যান্ডিং কমিটি ইনকাম ট্যাক্স বলেন, স্টক মার্কেট বলেন, সমস্ত কিছুর একটা ইন্ডিপেন্ডেন্ট একটা রিপোর্ট দিবে। রিপোর্ট দিয়ে আমেরিকাতে যেরকম কংগ্রেশনাল হিয়ারিং হয়, ওখানে আপনার ধরেন পার্লামেন্ট মেম্বাররা বসে, তারপর কংগ্রেসম্যানরা সেখানে বসে এক্সপার্টদেরকে ডাকে, ইকোনমিস্টরা তাকে রেলিভেন্ট এক্সপার্ট ডিপার্টমেন্টে এসে তারা স্পিচ দেয়। স্পিচ দেওয়ার পরে তখন তাকে দিয়া আপনার এটার উপরে আলাপ করেছে। আলাপ করার পরে তখন ইন্ডাস্ট্রি এক্সপার্ট যারা, তারা বক্তব্য দেয়। তারপরে কংগ্রেসম্যানেরা এটা শুনে, তারা তাদের বক্তব্য রাখে। তারপরে এটার একটা রেকমেন্ডেশন হয়। না, আমাদের দেশে মানে এই পরিস্থিতি ইট ইজ নট কোনো গভর্নমেন্টের সময় কাজ করে নাই। তাহলে এটা কি 1972 রাজনৈতিক সদিচ্ছার অভাবটা কি আমাদের অবশ্যই সামনে বড় হয়ে আসছে? রাজনৈতিক সদিচ্ছা মানে কি, আমরা যে স্বাধীন দেশ হিসেবে আমাদের ফিউচার জেনারেশনের জন্য আমরা যে একটা নিয়মতান্ত্রিক একটা সিস্টেম দাঁড় করাবো,
অপারেটিং প্রসিডিউর, সেই অপারেটিং প্রসিডিউর আমাদের হয় নাই, এবং যে যার মতন টান দিতেছে। এবং সেখানে সবচেয়ে বড় জিনিস হলো দি ম্যান হু উইল এক্সিকিউট দিস থিংস, তারা এটার পার্ট অফ দি প্রবলেম। আপনি দেখেন, আপনি আইনটা বানাতেছেন, আইন বানানোর সময় আপনি আপনার স্বার্থটা রক্ষা করে আপনি আইনটা বানাচ্ছেন, সেখানে কিন্তু সর্বস্তরের জনগণের যে রিপ্রেজেন্টেশন সেটা কিন্তু নাই। এবং সেই না থাকার কারণে এই দেশের আইন কানুনগুলো হচ্ছে বৈষম্য সৃষ্টির জন্য, বৈষম্য সৃষ্টির জন্যই আপনার আইন কানুনগুলো হচ্ছে। বৈষম্য বিরোধী ঠকানো, আরেকজন আন্দোলন, ছাত্র জনতার মাধ্যমে আমরা এখন অন্তর্বর্তী সরকার পেয়েছি। এই সরকারের কাছে আসলে প্রত্যাশা কি থাকবে? এই তাহলে এই সরকারের কাছে বিষয়গুলোতে এটা তো ইলেক্টেড গভর্নমেন্ট না, আপনাকে এটা রিয়েলিটি চেক দেখতে হবে। ওনারা হলেন অন্তর্বর্তীকালীন সরকার, এবং ওনারা হয়তো অনেকগুলো জিনিস দিবে। যেমন আমি বলি, এই জাতীয় সরকারে কিছু করার সুযোগ নাই কি কারণে 2008-এর সরকার 2 বছর ছিল কেয়ারটেকার গভর্নমেন্ট। সেই 2 বছরের মধ্যে আমি এক ভদ্রলোককে চিনি, উনি আমাদের এসএম হলের ছাত্র ছিল। উনি আপনার তখন প্রিন্সিপাল সেক্রেটারি ছিল টু দি প্রেসিডেন্ট, কেয়ারটেকার গভর্নমেন্টের হেড যিনি ছিলেন ওনার সাথে কাজ করেছেন। 108টা আইন বানিয়েছে তারা। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের যে সমস্ত আইনগুলো আছে এগুলাকে আপডেট করে বাংলাদেশের যুগ উপযোগী করার জন্য তৈরি করছে। সেটা যখন আপনার ড্রাফট তৈরি করছে, অনেক খাটনাখাটি করছে। এটা আমার সাথে ওনার সাথে যোগাযোগ ছিল তখন। না, এই সরকার তো মানে না, আমি ওইটা শুনেন, ওইটা কমপ্লিট করতে পারে নাই। পরবর্তীতে যখন পার্লামেন্টারি ইলেকশন জিতে আসছে যারা মেজরিটি হয়ে, তারা এটাকে মানে না। এখন ধরেন আপনার এই ইউনূস সাহেবের গভর্নমেন্ট, এখানে তো অনেক ভালো ভালো লোক নিয়েছে, তারা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে চায় এবং সংস্কারের বিষয়টা খুব বড় করে আসছে এই সরকারের সংস্কার। মানে সেই বিষয়, এই দুটো পয়েন্টে আসলে আপনি সংস্কারের, ইলেকশন এবং সংস্কার দুইটা জিনিস আলাদা। সংস্কারটা আপনি এখন করলেন, ইউ হ্যাভ নো পাওয়ার। পার্লামেন্ট যখন ইলেকশনের পরে যখন পার্লামেন্টটা গঠিত হবে, সেই পার্লামেন্ট উইল ইমপ্লিমেন্ট দিস, এবং দেখবেন যে পার্লামেন্ট কোনোটাই করতেছে না, তখন কি করবেন? এটা প্রমাণ আছে। 2008-এ 108টা আইন চেঞ্জ করছিল, এবং সেই আইনের একটাও পরিবর্তন হয় নাই। জি, একটাও পরিবর্তন। আপনিও প্রাতিষ্ঠানিক মানে দুর্বলতার কথা বলছিলেন যে এই 53 বছরে আমরা এই জায়গাটায় উন্নতি করতে পারছি না। অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার একটি আন্দোলনের পরে, একটি সরকারের পতনের পরে এই সরকার এসেছে এবং তারা বেশ কিছু বিষয়ে কমিটেড। তার মধ্যে খুব বড় করে আসছে যে সংস্কারের বিষয়টি। সেই প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়টা আসলে আপনারা কতটা আশাবাদী, বা কোনো সরকারের কাছে কোনো পরামর্শ আছে কিনা আপনাদের? জি, প্রথমে অবশ্যই আমাদেরকে আশাবাদী হতে হবে, কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যদি তত্ত্বাবধায়ক বলা ভুল, অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি তাদের কাজগুলোকে সঠিকভাবে না করতে পারে, বা আমরা যেটা চাচ্ছি আমাদের যদি আশা পূরণ না হয়, এইটা আমাদের জন্য বড় একটি ব্যর্থতায় হিসাবে সামনের দিনগুলো থাকবে। এবং আমি মনে করি যে এই সরকার কিন্তু অনেকগুলো কাজ ভালোই করছেন, কিন্তু এখন পর্যন্ত অনেক চ্যালেঞ্জেস ছিল যেটা আমরা হয়তো সাধারণ চোখে ধরতে পারি না। আগের 15 বছরের যে মেস ছিল সেটাকে পরিষ্কার করে তার মধ্যে থেকে কাজ করাটা কিন্তু কঠিন একটা জিনিস। আমি আপনার প্রশ্ন উত্তরটা দিব যে আমার সুপারিশগুলো কি, তারা কি করতে পারেন। তারা একটি জিনিস বলে দেখুন, আমরা অনেক সময় এটা না অ্যাপ্রিসিয়েট করতে পারছি না যে চ্যালেঞ্জেসগুলো কত গভীর ছিল। আমি আপনাকে বলি, দেখুন বাংলাদেশের ইতিহাসে আমরা তো অনেক এই রাজনৈতিক অস্থিরতা দেখেছি। দেখুন, কোনো সময় কি আপনার মনে পড়ে যে এমন কোনো রাজনৈতিক অস্থিরতা ছিল যখন আমাদের অর্থনীতিও খাদের কিনারে ছিল? এরকম ছিল না। বাংলাদেশের এই ক্ষেত্রে আমি বলবো যে একটা নতুন কিন্তু একটা মাত্রা ছিল। আমাদের রাজনৈতিক যে সমস্যা আছে এখন, এটার সঙ্গে অর্থনৈতিক সমস্যাটা আরও কিন্তু অধিক প্রকট। এবং এখানে কিন্তু অন্তর্বর্তী সরকার ওনাদের কিন্তু হাত পা বাঁধে। দেখেন, ব্যাঙ্কগুলোর অবস্থা খারাপ ছিল। ওনারা বলেছিলেন যে ওনারা টাকা প্রিন্ট করে এই ব্যাঙ্কগুলোকে বাঁচাবেন না, কিন্তু আপনি এখন গ্রাহকদের কী করবেন? তাদেরকে তো বাঁচাতে হবে। তাদের দীর্ঘদিনের কঠোর পরিশ্রমের আয়, এটা তো তাদেরকে ফেরত দিতে হবে। তাদের কিন্তু খানিকটা কম্প্রোমাইজ করতে হলো। ইনফ্লেশন, গত 2 বছর ধরে ইনফ্লেশন ছিল, এইটার যে জনগণের জীবনের উপরে এটার যে বড় রকমের প্রভাব পড়েছে, তারাও এটাকে মোকাবেলা করার চেষ্টা করছেন। কিন্তু যদি আমরা আগেই যদি ইনফ্লেশনের সময় যেটা সঠিক পলিসি ছিল এগুলো যদি নিতে পারতাম,
তাহলে হয়তো এইটা আমাদেরকে এতদিন ভোগাতো না। কিন্তু তখন আমরা দেখেছি পলিসিগুলোকে বড় রকমের মিসম্যানেজমেন্টের মধ্যে ছিল। তারা তোয়াক্কা করে না, আইন কানুন তোয়াক্কা করে না, ব্যাংক থেকে টাকা প্রিন্ট করা হয়েছে। আপনাকে ছোট্ট একটা পরিসংখ্যান দেখেন তাহলে বুঝবেন। বাংলাদেশ হওয়ার পর থেকে 1971 সাল থেকে 2021 কত 50 বছর, 50 বছরের সরকার সেন্ট্রাল ব্যাংক থেকে যত না লোন করেছিল 2022 সালে এক বছরে তার থেকে বেশি লোন করেছে। পুরো 50 বছর যা করেছিল আগে, এক বছরে তার থেকে কিন্তু বেশি করেছে। তো এমন একটা সময় করেছে যখন কিন্তু ইনফ্লেশনের প্রেশার কিন্তু অলরেডি অনেক বেশি ছিল। ফলে দেখেন এই ইনফ্লেশন আজকে কোথায় গিয়েছে। মানে আমি এত কথা বলছি এই কারণে যে এটা বোঝানোর জন্য যে সমস্যার ভয়াবহতার দিকটা কোথায়। আমরা তো অনেক সময় খুব তাড়াতাড়ি আমরা সাফল্য দেখতে চাই, এবং এটা এই সরকারের জন্য এই জন্য অ্যাচিভ করাটা কঠিন। দুটো সমস্যা তৈরি হয়েছে, রাজনৈতিক যে শূন্যতা বলেন, যা অস্থিরতা যাই বলেন, আমাদেরকে ট্রানজিশন হতে হবে, সেটার সঙ্গে যোগ হয়েছে অর্থনৈতিক সমস্যা। এখন আমি বলি যে এই সরকার কি করতে পারে, অন্তর্বর্তীকালীন সরকার। সেখানে দেখুন, প্রথমে সংস্কারের কাজগুলোকে ওনারা সঠিকভাবে আইডেন্টিফাই করেছেন। আমি মনে করি যে এই সরকারের যে ইমেজ আছে, মোটামুটিভাবে সব লোকজন বলবে যে ওদের অনেকেরই বা সবারই, অধিকাংশ সবারই ব্যক্তিগত ইমেজ, সততা নিয়ে আমাদের কারো কোনো প্রশ্ন নয়, যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নয়। তাদের যেটা করতে হবে, এই সংস্কারগুলো শুধু সংস্কার কমিশন দিয়ে রেকমেন্ডেশন আকারে, সুপারিশ আকারে আনলে হবে না, এগুলোর পক্ষে একটা শক্ত জনমত তৈরি করতে হবে। আমি বলবো যে সংস্কারগুলোর কথা এখন বলা হচ্ছে, ওনাদের উচিত এইটা সব দল মিলে, সব পুরা নাগরিক কমিটির সঙ্গে আলাপ করে দেখা, তাদেরকে বলা যে এই সংস্কারগুলোকে আসলে আমরা করতে চাই কিনা। এবং আমি জানি যে ম্যাক্সিমাম লোকজন বলবেন যে এগুলো ছাড়া বাংলাদেশের কোনো বিকল্প নেই। তাহলে আমরা যদি একটা বড় মাপের যদি একটা ঐক্য এখানে আনতে পারি, তাহলে হবে কি, পরে যারাই ক্ষমতা আসবেন তারাও কিন্তু এই কমিটমেন্ট দিতে বাধ্য যে না, উপদেষ্টারা কিন্তু বলছেন যে সংস্কারের যে রোড ম্যাপ বা মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী এগুলো পরবর্তী রাজনৈতিক সরকারগুলোকে এগিয়ে নিতে হবে। এই জন্যই বলছি, এই জন্য দেখুন ঐক্যমতটা ওখান থেকে আসতে হবে। এটা কোনোভাবে হবে না যে না এই সংস্কারটা এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের মতো করে নিয়ে আসে। এটা যদি হয় তাহলে কিন্তু এই আয়োজন সফল হবে না। কাজে আমি বলবো যে একটা সর্বদলীয় বা একটা ব্রডার কিন্তু ঐক্যমত থাকতে হবে। আর তারপরে যেটা করতে হবে, দেখুন যে কাজটা ওনারা এখন শুরু করে দিতে পারেন, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, প্রতিষ্ঠানগুলো বোঝানো যে আইন কানুন যেটা থাকবে সেটা হচ্ছে ওই প্রতিষ্ঠানের দায়িত্ব এবং কর্তব্য, এবং ওই প্রতিষ্ঠানগুলোকে বুঝতে হবে যে পরের যদি কোনো রাজনৈতিক সরকার তারা যদি এই আইনগুলোকে ভায়োলেট করতে চায়, তাহলে প্রতিষ্ঠানগুলোর যেন রক্ষা কবচ থাকে, তারা জানবে যে কোন কাজগুলো তারা আসলে করতে পারে। আমলাতন্ত্রের বিষয়ে খুব জোরালো অভিযোগ আসে, তো সেক্ষেত্রে সরকার চাইলেই কি আসলে এই সংস্কারগুলো খুব সহজে এগিয়ে নিতে পারবে বা এই প্রতিষ্ঠানগুলোকে মানে শক্তিশালী করে ফেলতে পারবে? হ্যাঁ, এই ক্ষেত্রে দেখুন আমার একটা সুপারিশ, এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি জানি না যেটা অন্য মানুষজন কীভাবে নেবে। আমি মনে করি যে অনেকগুলো সংস্কার যেগুলো আমরা ধরেন স্বল্প মেয়াদে 2 থেকে 3 বছর বা 3 থেকে 5 বছর মধ্যমেয়াদের মধ্যে করতে পারবো, সেখানে আমলাতন্ত্রের সঙ্গে যারা জড়িত আছেন, সিনিয়র সচিব, তারাও কিন্তু সম্পৃক্ত হতে হবে। তারা যদি মিলে একটা রূপরেখা করে একটা প্ল্যান করেন, তাহলে হবে কি ওনারশিপটা এই ব্যুরোক্রেসির হাতে কিন্তু থাকবে। দেখুন পরেও যারা ক্ষমতায় আসবে তারাও কিন্তু এই ব্যুরোক্রেটিক সিস্টেমের মধ্যেই কিন্তু তাদেরকে দেশ চালাতে হবে। সুতরাং সেখানেও কিন্তু একটা কনসেনসাস বিল্ড করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর একটা জিনিস বাংলাদেশে দেখুন রাজনৈতিক কালচারে যেটা ছিল না, আমাদের দেশে না আমলাতান্ত্রিক বা শাসন কাঠামোর সঙ্গে যারা জড়িত তারা আসলে বোঝেন না যে তাদের সঙ্গে রাজনীতিক যারা কর্মকাণ্ডে জড়িত আছে, রাজনীতিবিদ, তাদের কিভাবে এই ফারাকটা মেনটেন করতে হয়। অনেক সময় আপনি একটা রাজনৈতিক বচন দিতেই পারেন, রাজনীতিবিদদের কাজ হচ্ছে স্বপ্ন দেখানো, এবং এই স্বপ্ন দেখানোর জন্য তারা অনেক সময় কিন্তু অনেক জিনিস তৈরি করতে পারেন যেটার কোনো ভিত্তি নাও থাকতে পারে। কিন্তু যারা আমলা তারা কিন্তু দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারী, তাদের উচিত হচ্ছে ওই জায়গাটাকে অবজেক্টিভলি অ্যানালাইসিস করা, যে এই যে স্বপ্ন দেখানো হচ্ছে বা এই যে নাম্বারটা বলা হচ্ছে এটা আসলে ঠিক না। বাংলাদেশে সেটা হয় নাই। জি, ডক্টর জামালউদ্দিন আহমেদ, শ্বেতপত্র প্রকাশ হলো ড্রাফট সাম্প্রতিক সময়ে, মানে সেই জায়গাটা অনেক লুটপাটের তথ্য এসেছে, পাচারের লুটপাটের বেশিরভাগ অর্থ পাচার হয়েছে এমন শ্বেতপত্র কমিটি বলেছে। আমরা একটা পরিবর্তনের কথা বলছি, সেই জায়গাটাতে সরকারি অফিস আদালত বা ঘুষ দুর্নীতি কোনো কিছুই কিন্তু সেভাবে বন্ধ হতে আমরা দেখছি না, বা অনেক আমলাতান্ত্রিক জটিলতা যেটাকে বলে, বা দীর্ঘসূত্রিতা যে কোনো কাজে, ইজ অফ ডুইং বিজনেসের কথা আমরা বলি, কস্ট অফ ডুইং, কোনো জায়গাতেই তো সেরকম আহামরি উন্নতি করতে পারছি না, বা এই দুর্নীতি থেকে আসলে আমরা বা এই অনিয়ম এর থেকে আমরা বের হতে পারছি না কেন, কি মনে হয় আপনার? যেটাই আপনি শ্বেতপত্র বলেন, কমিটির রিপোর্ট বলেন, যেটাই বলেন,
এটা তো অ্যানালাইসিস করে একটা ডায়াগনস্টিক একটা রিপোর্ট দিল। ডায়াগনস্টিক রিপোর্টের মধ্যে কিন্তু রেকমেন্ডেশনগুলো আছে কী করা উচিত, সেটা কি আছে? আমার তো মনে হয় না ওটা ভেরি ক্লিয়ারলি আছে। কারণ হলো আপনি যদি দুর্নীতি যদি বন্ধ করতে হয় তাহলে কি কি মেজার আপনি নিতে হবে। এবং এটা যেহেতু এখন ইন্টারিম গভর্নমেন্ট, এনাদের নেওয়ার এনারা কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্ট না, সেই ক্ষেত্রে ওনাদের পক্ষে এটা অ্যাকশন নেওয়া সম্ভব। কিন্তু ওই রিকমেন্ডেশনগুলো শুধু বর্ণনা দিলে তো হবে না। রিকমেন্ডেশন আছে, রিকমেন্ডেশন আছে, কিন্তু মেজর যে, এবং ইট ইজ টু লং, এবং এই 3 মাসের ভিতরে এত জিনিস কিভাবে তৈরি করলো এটাও আমি বুঝি নাই। কিন্তু কথা হলো যে ইট শুড বি 100 পেজ বুলেট পয়েন্ট, এবং কি রোগ তো বাইর করা হয়েছে, রোগ বাইর করা হওয়ার পরে কিভাবে রিকমেন্ডেশন স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী কিভাবে কেটে সলভ করবে সেইটা কিন্তু আপনার এখানে কিন্তু ক্লিয়ারলি নাই। এখানে ধরেন আপনার অনেক লোকের রিসার্চের রেজাল্ট দিয়ে দিছে, কিন্তু ওনাদের কি ফাইন্ডিংস না, তাদেরও ওনাদের কি ফাইন্ডিংস এটা নাই। তাদের রিকমেন্ডেশনও আছে, কিন্তু আমি যেটা আপনার কাছে জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই যে দুর্নীতি অনিয়মের যে কালচার, মানে এখন তো আমরা জুলাই আগস্টের বিপ্লবের পরে পরিবর্তনের কথা বলছি, কিন্তু এই কালচার থেকে আমরা বের হতে পারছি না। মানে এখানে আসলে এই সরকারের করণীয় কি আছে? এখনো যে চাঁদাবাজি চলতেছে, চাঁদাবাজির রেট কিন্তু বেড়ে গেছে। নতুন চাঁদাবাজ আসাতে চাঁদাবাজের জায়গায় আপনি দেখেন এই যে কারণ বাজারের দোকান, এটা তো সবচেয়ে একবারে সিটির সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। এখানকার যে মার্কেটের যে কমিটি, এটা উইদিন 1 আওয়ার মালিকানা চেঞ্জ হয়ে গেছে। সুইজারল্যান্ড থেকে আমার এক বন্ধু আমার ফোন করছে, বলে যে দেশের অবস্থা কী। আমি বলে দেশের অবস্থা, আপনি কত বছর দেশে আছেন? বলে যে 22 বছর। আমি বলে তাহলে আপনি বুঝবেন না, এখানে রিক্সা স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, বাস স্ট্যান্ড প্রত্যেকটার মালিকানা চেঞ্জ হয়েছে। এবং এই মালিকানা চেঞ্জে কোনো রকমের ডেমোক্রেটিক কোনো ইলেকশন নেই, কিছু নাই, আগেরগুলারে দৌড়াই দিয়া এরা যায় দখল করে ফেলেছে। এখন এরা যে চাঁদা নিতেছে সেই চাঁদা আগের থেকে অবশ্যই বেশি, কারণ 15 বছর তারা খাইতে পারে নাই। এখন আপনার তাদের যে এখন চাহিদা, সেই চাহিদা এখন কিন্তু আপনার বাড়ছে। তো সেটাকে বন্ধ করার জন্য যে আমাদের যে প্রশাসনিক ব্যবস্থা, যখন এখনও পর্যন্ত পুলিশের হাত থেকে কত রাইফেল চুরি হয়েছে গেছে, ডাকাতের হাতে চলে গেছে, সেটার কিন্তু এখনও হিসাব নাই। তারপর থানা যতগুলো লুট হয়েছে, জেলখানা থেকে যে আসামি বাইরেছে, এসব ক্রিমিনালরা কোথায় আছে? এটা কিন্তু প্রথম কাজ হলো এদেরকে ধরা। এটা ধরার মধ্য দিয়ে রাষ্ট্রের শৃঙ্খলাটা ফেরত আসবে। ফেরত আসলে এবং জনজীবনে শান্তি শৃঙ্খলা যখন আসবে, তখনই কিন্তু আমরা আস্তে আস্তে, এবং এই বিষয়গুলা আমাদের দেশে এখন যেভাবে চলছে আমরা মনে করতেছি আমরা জানি আর কেউ জানে না। নো, স্যাটেলাইট দিয়ে তারা কিন্তু পুরা খোঁজখবর নিতেছে, টেলিভিশনের যে এগুলা দিয়ে কোন জায়গায় কি হচ্ছে সব কিছু জানে। আপনার পরামর্শ কি? পরামর্শটা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি নাম্বার 1, এটাকে রিএস্টাবলিশ করতে হবে। এটা কিভাবে করবে এটা সরকার। আর দুর্নীতি অনিয়মের যেগুলা আছে, দুর্নীতিবাজ কিছু কিছু লোককে অবশ্যই তার যে এগুলার ব্যাপারে প্রপার প্রসেসে তাদেরকে নিয়ে আসতে তো টাইম লাগতেছে। শাস্তির আওতায় আনা, প্রথমে হলো তার ডাটা কালেকশন করি, দেন তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। সে অ্যাকশন নিলে এটা তো একটা লং প্রসেস, এবং সেখানে আপনি সবাই দুদকে দিলেন, কিন্তু সেখানে তো কাগজপত্রের ব্যাপার আছে, প্রিপারেশনের ব্যাপার আছে। লিগালি আপনি তার বিরুদ্ধে যদি অ্যাকশন নিতে চান, তাহলে ইউ মাস্ট বি প্রিপেয়ার্ড উইথ ইউর ডকুমেন্টস। এখন ধরেন কথায় কথায় একজনের মামলা দিল, মামলা দিছে 230 জন 40 জন, দেখা গেছে যে ওখান থেকে মামলায় নাম ঢুকানোর জন্য পুলিশের কাছ থেকে আবার চাঁদাবাজি টাকা ঘুষ দিয়া নাম কাটানোর জন্য টাকা নিতেছে পাবলিক। লেনদেন হচ্ছে ইতিমধ্যে, এটা হচ্ছে। এইটা যাতে না হয়, এটা হইলে সরকারের উপরে আস্থা নষ্ট হয়ে যাবে। জি, ডক্টর আব্দুর রাজ্জাক, মানে এই আর্থিক খাতের অনিয়ম দুর্নীতির মানে কোন যে পর্যায়ে আছি আমরা তো সবই জানি। আমি এক্সাম্পল হিসেবে শ্বেতপত্রের কিছু তথ্যের কথা বলছিলাম। তো মানে
সেই জায়গাটা আসলে মানে এই সরকারের করণীয় কি আছে, বা আমরা এর থেকে বেরোতে পারছি না কেন? আমরা এক ধরনের পরিবর্তনের কথা চাচ্ছি, কিন্তু আমরা এই কালচারগুলো থেকে বের হতে পারছি না। আপনার কি মনে হয়? আমি প্রথমে একটু শ্বেতপত্রের কথা বলি, যেহেতু আপনি প্রসঙ্গটা উঠিয়েছেন। শ্বেতপত্র প্রণয়নে যে ম্যান্ডেটটা ছিল, আমি যেটুকু বুঝি, সেই ম্যান্ডেটটা ছিল ধরেন গত 15 বছরে দুর্নীতির একটা খতিয়ান তৈরি করা, ধারণা দেওয়া, বা এটা হয়তো একদম পুঙ্খানুপুঙ্খানু সায়েন্টিফিক এভিডেন্স দেওয়াটা হয়তো কঠিন, কিন্তু একটা ওভারঅল একটা ধারণা দেওয়া, সেটা আমরা ধারণাটা পেয়েছি। এর জন্য ওনারা কিছু কিছু সুপারিশও করেছেন। হ্যাঁ, যে সুপারিশ যে একদম নয় সেটাও ঠিক না, কিন্তু দেখুন আমি যেটা বলবো এবং যেটা এই আলোচনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে এই যে দুর্নীতি বলেন বা প্রতিষ্ঠান কাজ করছে না যাই বলেন, এগুলোর কি রেকমেন্ডেশনকে আমরা আগে জানতাম না? যদি আপনি তর্কাতে ধরে নেন যে আওয়ামী লীগ সরকার 15 বছরে তো ব্যাপক আকারে তো দুর্নীতি করেছে, এগুলো তো আমরা জানি। এখন তাদেরও যে প্ল্যান ডকুমেন্টসগুলো তারা তৈরি করেছিলেন, আপনি ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলেন, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলেন, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেখানে প্রত্যেকটা চ্যাপ্টারে সুলিখিত কিন্তু সুপারিশনামা ছিল। এই যে আমাদের ট্যাক্স কম, এটা কী করতে হবে, কীভাবে আমরা এটাকে উঠাতে পারি, ইনস্টিটিউশন কীভাবে শক্ত করতে হবে, এগুলো কিন্তু বলা ছিল। কাজে আমরা যদি মনে করি যে না আসলে ওগুলো আমরা জানতাম না, তাহলে কিন্তু ভুল। এবং এই ক্ষেত্রে দেখুন এই কথাটা এখন আসবে, যেহেতু আপনি বলেছেন যে আর্থিক খাতে একদমই যে কিছু হয় না, আমরা খালি এই হতাশ করলে কিন্তু হবে না। দেখেন আর্থিক খাতের লোপাট বন্ধ হয়েছে কিনা বলেন, বন্ধ হয়েছে। এখন যদি কেউ আর্থিক খাতে লোপাট করতে চায়, এটা কিন্তু ডিফিকাল্ট, এটা কিন্তু করা অত্যন্ত কঠিন একটা কাজ। কাজে আমি এইটা মনে করি না যে একদম কোনো কিছু করতে পারে না, তারা যথেষ্ট করেছে। একটা সমস্যা ছিল, নতুন একটা সিস্টেমে এসে আপনি অ্যাডমিনিস্ট্রেশনে বলেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলেন, আস্থা ফেরাতে তো সময় লাগে। কাজে আমি বলবো 3-4 মাস হয়তো গিয়েছে, এই আস্থাটা এসেছে। আপনি মনে আছে কিনা জানি না, আমি তখন বাইরে ছিলাম, কিন্তু আমি পেপার পত্রিকাতে দেখেছি 2008-এর পরে কিন্তু অনেককে বেশ গণহারে হয়রানি করা হয়েছিল। এবারও কিন্তু ব্যবসায়ী সমাজ তারা কিন্তু ভয়ে ছিলেন। আমার কাছে যেটা মনে হয়েছে যে এবার হয়তো গণহারে হয়রানির ব্যাপারটা অনেক কম ছিল। প্রত্যেকটা তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা ওনারা চেয়েছেন ব্যবসা বাণিজ্যগুলো চলুক, এটা কিন্তু ওনারা প্রায়োরিটি দিয়েছেন। ফলে আমরা দেখতেছি সেই আস্থাটা কিন্তু ফিরে আসা শুরু করেছে। কাজে প্রথম 4 মাস আমি বলবো যে আর্থিক খাতের এই লোপাটটা বন্ধ হয়েছে। এখন নেক্সট যদি আমি আপনাকে মনে করতে পারি নেক্সট 4 থেকে 6 মাসে কী হবে, আমি বলবো দেখুন সেখানে ব্যাংকিং সেক্টরে সিস্টেমেটিক রিফর্মগুলো করার চেষ্টা করা হচ্ছে, করছেন গভর্নর মহোদয় আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। তারও প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা বা সক্ষমতার অভাব আছে, এটা উনি ওভারটাইম বিল্ড করার চেষ্টা করছেন। একইভাবে সবগুলো মন্ত্রণালয়ে কিন্তু কাজ হচ্ছে, একদম যে হচ্ছে তা না। কিন্তু আমি বলবো যে সামনের 6 মাস এই সরকারের জন্য অত্যন্ত ক্রিটিক্যাল। তাদেরকে দেখাতে হবে যে এই 4 মাস তারা যে কাজটা করেছেন সেটার উপর ভিত্তি করে পরের প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হয়ে উঠছে। এবং তখন যদি আমরা দেখতে পারি যে যারা কিছু দুর্নীতি করেছিলেন তাদের এগেনস্টে যদি আমরা প্রমাণ সাপেক্ষ তৈরি করতে পারি, তাদেরকে যদি এভিডেন্স আওতায় আনা যায়, যদি মানি লন্ডারিংয়ের মাধ্যমে যে টাকা বাইরে লুট হয়েছে তাদেরকে যদি আমরা আইনের আওতায় আনতে পারি, আমার কাছে মনে হয় তখন এটা পরিস্ফুট হবে যে আমরা প্রোগ্রেস করছি। দেখুন মনে রাখতে হবে, দেখুন আমি এই কথাটা সবসময় বলি, আজকেও একটু বলতে যাই আপনার অনুষ্ঠানে, একটা জিনিস সংস্কার করার সবচেয়ে ভালো সময় হচ্ছে যখন এইটা ভালোভাবে অপারেট করে। আপনার গাড়ি যখন ভালো চলে তখনই আপনার গাড়িকে সার্ভিসিং করা দরকার। না হলে হবে কি, এটা যখন পুরো ভেঙে যায় এই সার্ভিসিং করা কিন্তু অনেক ডিফিকাল্ট। আমাদের ব্যক্তি জীবন থেকে আরম্ভ করে রাষ্ট্রীয় জীবনে কিন্তু এটা একটা বড় একটা কিন্তু এক্সাম্পল। আমরা এখন এমন একটা জায়গায় পৌঁছেছি যে আমাদের অনেক কিছু অবক্ষয়ের চরম সীমায় পৌঁছেছিল। কাজে কিন্তু হঠাৎ করে যদি আমি চাই যে 15 দিনে বা 3 মাসের মধ্যে এই মিরাকল সরকার দেখাতে পারবে না, তাদেরকে সময় দিতে হবে। জি, মানে এই সরকারের কাছে মানে পরামর্শ কি থাকবে আসলে আর্থিক খাতের এই সংস্কার, বা ব্যাংকের কথা বললেন, ব্যাংকিং সেক্টরে বা পাচার বন্ধ করা বা ভবিষ্যতে ব্যাংকিং খাতে লোপাট যাতে না হয়, মানে সেই ধরনের কোন পথে আসলে হাঁটা উচিত? দীর্ঘ স্বল্পমেয়াদী হলো আপনার যে পাচার করা অর্থ যাদের ব্যাপারে সন্দেহ আছে এই কাজটাকে ত্বরান্বিত করা, এটার ইনভেস্টিগেশনটা করে আপনাকে একটা কনক্লুশনে আসতে হবে। তারপরে হলো যে ফার্দার যে সে যাতে না করতে পারে, যারা জড়িত ছিল তাদেরকে আপনি অফ করে দেন, অন্য লোক আসি আনিয়ে বসান, ওখানে ওরা অন্য ডিপার্টমেন্টে দিয়ে দেন, এই জায়গায় যায় যে বসা আছে। যেমন আপনার ধরেন টাকা ছাপা এলো, ছাপানির পরে এই টাকা যদি এখানকার এসএমই লোনে দিত অথবা সিলেক্টেড বড়োয়ারদেরকে লোন দিত, তাহলে আপনার অসুবিধা ছিল না, কারণ এমপ্লয়মেন্ট জেনারেশন হতো, বিজনেস চলতো, এক্সপোর্ট চলতো,
এক্সপোর্টের টাকা রিটার্ন হয়ে আসতো, রিজার্ভের পরিমাণ বাড়তো, তাহলে সেই টাকা আপনাকে কিন্তু ক্ষতি করবে না। এটা বড় অঙ্কের টাকা না, কিন্তু এটা তো আপনি যখন দিলেন, যারে দিলেন সে এই টাকাটা বিদেশে পাচার করে নিয়ে গেছে, তাহলে কি হলো, আপনি যদি পাচার করার জন্য টাকা ছাপাইয়া দেন, ইন দ্যাট কেস সেটা তো আপনার এখানে কোনো কাজে লাগবে না। পাচার যাতে না হয়, মানে সেটার মানে বন্ধের পাচারটা উদ্যোগ দেখছেন কিনা? উদ্যোগ তো এখন যেভাবে কেন্দ্রীয় ব্যাংক থেকে যেই সমস্ত সুপারভাইজারি কাজগুলো করতেছে, এটা যদি কনস্ট্যান্টলি এটা করতে থাকে, এদের লিমিটেশন আছে, লিমিটেশন থাকলেও এখন সবাই একটু ভয়ের মধ্যে আছে এবং সেটা কাজগুলো করছে, এবং এটা করার মধ্যে দিয়ে এটাকে রিডিউস হয়তো হঠাৎ করে আপনি দেখতে পাবেন না, আসবে, এটা সময় লাগবে এবং সেটা যদি হয় তাহলে আপনার মানে লোকের স্বস্তি আসবে, বিশ্বাস আসবে। এমনি পাচার হওয়া অর্থ মানে ফেরত আনার ব্যাপারে কতটা আশাবাদী? ফেরত আনার ব্যাপারে বাইরের থেকে যেই যোগাযোগ করতেছে সেটাও কিন্তু আপনার একটা সীমাবদ্ধতা আছে। তারাও তো তাদের আইন কানুন অনুযায়ী দেখবে, তারা পুরো জিনিসটা, এই লোক যে এখান থেকে টাকাটা নিছে, যেমন আপনার ধরেন ওয়াল স্ট্রিটে যে নিউজটা আসছে এবং সেই নিউজের তথ্যভিত্তিক যে অভিযোগটা, ওইটা নিয়ে ফার্স্ট আপনার প্রায়োরিটি দেওয়া উচিত যে ওকে, তোমার দেশের এরকম নাম করা পত্রিকা এটা লেখছে, এখন আমার এই ফিগারে আমি বাইর করতে চাই, আমি ফেরত আনতে চাই, তোমরা এটা আমার ফেরত দিবা। এই যে অবস্থাগুলো, এটা যদি একটা সাকসেস স্টোরি আপনি বিল্ড আপ করেন, তারপরে বাকিগুলো কিন্তু অটোমেটিক্যালি ফলো করবে। এই কাজগুলো যদি আপনি করতে পারেন তাহলে অ্যাটলিস্ট একটা দুইটা সাকসেস স্টোরি দেখাইতে হবে। টাকা পাচারের যদি একটা ঘটনাই যদি আপনি এস্টাবলিশ করতে পারেন, তখন দেখা যাবে যে আপনার এটা আরও মোমেন্টামে যাবে, সামনের দিকে আগাবে এবং কাজ করতে। এখন যারা এই পাচারের কাজে যারা জড়িত, ফেরত আনার রিকভারির জন্য যারা দায়িত্বশীল, তারা কিন্তু ভয়ে আছে। তারা তো মনে করতেছে যে এখন এই সরকার কতদিন থাকে, 2 দিন বাদে আমার কী হবে, এবং সে যদি এই ভয়ে থাকে, ওই অ্যাসিউরেন্সটা তাকে দিতে হবে। সেই অ্যাসিউরেন্সটা বাংলাদেশে এটা দেওয়ার, এরা তো মোস্টলি সরকারি কর্মচারী, তারা চাকরিজীবী লোক, তো সেই ক্ষেত্রে তারা ভয়ে থাকতে পারে যে পরবর্তী যে যারা আসবে তারা যদি আমার আবার এটা নিয়ে ধরে, তখন আমি কই যাব, এই একটা চিন্তা থাকতে পারে। বাট আপনাকে সাকসেস স্টোরি 2-3 জায়গায় স্যাম্পল বেসিসে কয়েকটা মিনিস্ট্রিতে দেখাতে হবে। যেমন আপনার ধরেন এই যে বিআরটিএতে যে চুরি ডাকাতি হয় টাকা, এটা তো রিক্সাওয়ালাও জানে। আমি এখন যে আপনাদের গাড়িতে এখন আসছি, ওই ড্রাইভার বলতেছে আমার সব কিছু থেকে আমি 20 বছর ধরে গাড়ি চালাই, এখন আমার লাইসেন্স রিনিউয়াল করতে হলে ওদের ঘুষ দিতে হয়। তো তাহলে এটা ওখানে আপনার গোয়েন্দা লাগান, আর গোয়েন্দা যাতে ঘুষ না খায়, যে গোয়েন্দারে দিবেন সেই গোয়েন্দাও যদি ঘুষ খায় তাহলে কেমন হবে? তাহলে আপনাকে এই যে বিষয়গুলা, এটা কিন্তু আপনার the man who will solve this problem, if he becomes part of that problem, তাহলে কিন্তু এটা সলিউশন হবে না। জি, এই বিষয়গুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। জি, ডক্টর আব্দুর রাজ্জাক, আপনাদের র্যাপিড থেকে আমরা আজকে একটি তথ্য পেয়েছি দারিদ্র্যের বিষয়ে। আমরা সাম্প্রতিক বছরগুলোতে শুনছিলাম যে দারিদ্র্যের হার বাড়ছে, এই যে চড়া মূল্যস্ফীতির কষাঘাতে অনেকেই যারা দারিদ্র্য সীমার একদম একটু উপরে অবস্থান করছিল, তারা নতুন করে দরিদ্র হয়ে যেতে পারেন। তো সেই জায়গাটা আপনারা একটা তথ্য দিয়েছেন যে গত 2 বছরে প্রায় 79 লাখ মানুষ নতুন করে দারিদ্র্য সীমায় এসেছে। মানে একটু যদি বিস্তারিত বলতেন। জি, আমরা যেটা দেখানোর চেষ্টা করেছি যে আমরা তো বলছিলাম যে মূল্যস্ফীতি অনেক দ্রুত হারে বেড়েছে। হ্যাঁ, 10 ভাগের উপরে শতকরা হারে মূল্যস্ফীতি বাড়ছে। মূল্যস্ফীতি বাড়া মানে যেটা হয় যে মানুষের কিন্তু ক্রয় ক্ষমতা কমে যায়। আমরা বলি যে রিয়েল টার্মসে মানুষের ক্রয় ক্ষমতা কমে যায়। তা আমরা যেটা কাজটা করেছি, আমরা মূল্যস্ফীতি কী হারে বেড়েছে সেই তথ্যপত্র ব্যবহার করেছি, এবং মূল্যস্ফীতি বাড়ার সঙ্গে সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু মানুষের আয় ইনকামও কিন্তু বাড়তে পারে, সেটাও আমাদের সরকারি তথ্য মতে কিন্তু হিসাবটা ছিল। তো সে দুটো আমরা হিসাবের মধ্যে নিই। যেমন আপনাকে বলতে পারি যে আমরা দেখেছি যে মূল্যস্ফীতি বেড়েছে 10 থেকে 12 বা 13 ভাগ হারে শতকরা, যেটা আপনারা সবসময় রিপোর্ট করেছেন। কোনো কোনো ক্ষেত্রে ওয়েজেস, যেটা মজুরি, সেটা হয়তো 5-6 শতকরা হার আকারে কিন্তু বেড়েছে। তা আমরা যখন এই দুটো জিনিসকে একসঙ্গে নিলাম, তাহলে আমরা দেখছি পরিষ্কার একটা ফারাক দেখতে পাচ্ছি যে
দাম যে হারে বাড়ছে জিনিসপত্রের, আর আমার কিন্তু মজুরি সে হারে বাড়ছে না। তো তাহলে হবে কি, যারা নিম্ন আয়ের লোকজন আছেন তাদের কিন্তু দেখা যাবে তারা রিয়েল আয়ে কিন্তু তাদের ধস নামবে, এবং সেটা হয়েছে। আমরা সেটা হিসাব করে দেখলাম 2022 সালে যে হাউসহোল্ডগুলা যে পভার্টি লাইনের উপরে ছিল, আমরা দেখেছি যে তারা তাদের রিয়েল যে ক্রয় ক্ষমতা সেটা হ্রাস পেয়েছে। ফলে 78-79 লাখ হাউসহোল্ড মানে তারা আমরা দেখেছি যে দরিদ্র সীমার নিচে নেমে গেছে। আর একইভাবে আমরা হিসাব করেছি যে যারা দরিদ্র সীমার নিচে না কিন্তু উপরে ছিল, কিন্তু যাদেরকে আমরা বলি ভালনারেবল পপুলেশন, মানে একটা বড় ঝুঁকি আসলে তারাও দরিদ্র সীমার নিচে নেমে যেতে পারে, এরকম আমরা দেখেছি যে প্রায় 1 কোটি মানুষ তারা কিন্তু এখন অতিরিক্ত ঝুঁকির মধ্যে আছে। আমি একটু তথ্য সংশোধন করতে চাই। একটু আগে আমি বলেছি হাউসহোল্ড, এটা হাউসহোল্ড না, 78 লাখ হচ্ছে ইন্ডিভিজুয়াল মানুষ, তারা হচ্ছে দরিদ্র সীমার নিচে চলে গিয়েছে। আর 1 কোটি লোকের এখন নতুন করে ঝুঁকির মধ্যে তারা পড়েছে। আরেকটু যদি প্রাইস বাড়ে ওরাও কিন্তু তখন দারিদ্র সীমার নিচে চলে যাবে। করণীয় কি আসলে? হ্যাঁ, আমরা করণীয় জন্য বলেছি যে দেখুন, এখন সরকার তো একটা কন্ট্রাকশনারি মনিটারি পলিসি নিচ্ছে, তাই না? সুদের হার বাড়ানো হয়েছে এবং সেটার কিন্তু একটা ইম্প্যাক্ট আছে ব্যবসা বাণিজ্যের উপরে। কিন্তু মনে রাখতে হবে যে যখন আমরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে চাই, তখন যেমন আমরা কন্ট্রাকশনারি পলিসি নিব, মানে মনিটারি পলিসিকে শক্ত করা, পাবলিক স্পেন্ডিংয়ে কমিয়ে দেওয়া, কিন্তু তখন আবার এটাও খুবই গুরুত্বপূর্ণ যে দরিদ্র মানুষের জন্য বেসরকারি ব্যয়টা কিন্তু বাড়াতে হবে। তা আমরা আমাদের প্রস্তাব বানাতে বলেছি যে কতগুলো প্রোগ্রাম আছে যেটা একদম দরিদ্র মানুষের জন্য সরকারের প্রোগ্রাম, সোশ্যাল সিকিউরিটির সরকারের স্কিম যেগুলো আছে। বিশেষ করে আমরা আইডেন্টিফাই করেছি সরকার গ্রামের অঞ্চলে একটা প্রোগ্রাম আছে, এটাকে বলে ফুড ফ্রেন্ডলি প্রোগ্রাম, যার মাধ্যমে শহরে গ্রাম অঞ্চলের লোকজনকে খাদ্য সহায়তা দেওয়া হয়। শহর অঞ্চলের জন্য সরকারের প্রোগ্রাম আছে ওপেন মার্কেট সেল, যার মাধ্যমে শহর অঞ্চলের নিম্নবিত্ত লোকদেরকে সাবসিডাইজ রেটে ওই খাদ্যদ্রব্যগুলো বিক্রি করা হয়। আমরা বলার চেষ্টা করেছি যে এই যে কয়েকটি সাহায্য যে স্কিম আছে সরকারের, এইটার অ্যালোকেশনটাকে আমরা ডাবল করতে পারি কিনা। তো এই ডাবল আর্থিক সক্ষমতা কি এখনকার সরকারের? আর্থিক আসবে এই কারণে যেহেতু সরকার এখন এই বছরে কিন্তু এডিপি, যেটাকে আমরা বলি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান, সেটা কিন্তু বাস্তবায়নের হার কিন্তু খুবই কম। তো আমরা বলছি সেই বাজেটটাকে কেটে ফেলা হোক। ওই বাজেট থেকে আমরা যদি জাস্ট 2.3% ওখান থেকে নিয়ে এসে যদি আমরা এই সামাজিক সুরক্ষা খাতে ব্যয় করতে পারি, তাহলে এই যে 3টা প্রোগ্রামের নাম আপনাকে বললাম, এগুলার কিন্তু আমরা অ্যালোকেশনটাকে ডাবল করে দিতে পারবো। আর আমরা বলছি যে এডিপির আমরা 8% যদি কাট করতে পারি, মানে ওখান থেকে কমিয়ে দেব। আর আমরা যদি এরকম দুস্থ পরিবার তাদেরকে সাহায্য করে 9টা স্কিমে সরকারে, তাহলে কিন্তু এই 8% অ্যালোকেশন কাট করে আমরা কিন্তু এই বরাদ্দটাকে আমরা ডাবল করতে পারবো। তাহলে হলো কি, এখন আমি কন্ট্রাকশনের পলিসি নিচ্ছি ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য, কিন্তু আমি দরিদ্রের জন্য যে সহায়তা সেটাকে কিন্তু আমি ডাবল করতে পারছি। এরকম একটা সুপারিশ আমরা দিয়েছি। জি, আমাদের হাতে আর সময় নেই। আপনাদের দুজনকেই ধন্যবাদ স্টুডিওতে এসে গুরুত্বপূর্ণ এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। আমরা আশা করব 53 বছরের বাংলাদেশের অর্থনীতির যেই চ্যালেঞ্জগুলো এখনও বিদ্যমান, সেই চ্যালেঞ্জগুলো উতরে বাংলাদেশ আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। আপনাদের সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই শেষ করছি। আমাদের অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।